1947 সালে মানচিত্র বদলেছিল, 1971 সালে ইতিহাস বদলেছিল। প্রথমটা হয়েছিল কাগজে, দ্বিতীয়টি হয়েছিল ভারতের ত্যাগ, শরণার্থী আশ্রয় এবং যুদ্ধে এবং ভারতের রক্তে। প্রশ্ন হলো, আজ বাংলাদেশ কি সেই ত্যাগ মনে রাখে? আজকে যারা জেনজি আন্দোলন করছে, ভারত বিরোধী জিগির তুলছে, 7 সিস্টার দখল করার হুমকি দিচ্ছে, 72 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, তাদের জেনে রাখা উচিত 1947 সালে পূর্ব পাকিস্তান জন্ম নিয়েছিল একটা নর্মাল ডেলিভারির মাধ্যমে, আর সেটাকে সিজারিয়ান ডেলিভারি করেছে এই ভারতবর্ষ। আর সেই ক্ষেত্রে উত্তর পূর্ব ভারত এবং ত্রিপুরার ভূমিকা রয়েছে সুদূর প্রসারী। আজকের এই ভিডিওতে আলোচনা করব 1947 থেকে 1971 বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে ভারতের কি ভূমিকা ছিল এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা বাংলাদেশের জন্য ভয়ানক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। 1947 থেকে 1971 বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের অবদান, সেটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। আজকের ভিডিওতে তথ্যভিত্তিক আলোচনা করব, প্রত্যেকটা ভিডিওর ডকুমেন্টেশন করে দেখিয়ে দেব যে আজকের জেনারেশন ভারতের সেই অবদানকে ভুলে গেছে এবং এই ভুল পরবর্তী সময়ে একটা কথাই মনে করে দেবে, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র ছিল। 1947 থেকে 1970 পূর্ব পাকিস্তানের আভ্যন্তরীণ উপনিবেশ, অনুভব এবং ভারতের ভূমিকা। 1947 সালের দেশভাগে পাকিস্তান সৃষ্টি হয় দুই অংশে, আমরা সবাই জানি। পশ্চিম পাকিস্তান রাষ্ট্র ক্ষমতার কেন্দ্র এবং পূর্ব পাকিস্তান জনসংখ্যায় বড় কিন্তু ক্ষমতার প্রান্তিক। এই ভৌগোলিক বিচ্ছিন্নতা, অর্থনৈতিক বৈষম্য, ভাষা সংস্কৃতির প্রশ্ন, প্রশাসন, সেনাবাহিনী, প্রতিনিধিত্বের ঘাটতি সব মিলিয়ে পূর্ব পাকিস্তান একটি কেন্দ্র প্রান্ত, কোর পেরিফেরি। তখন থেকে সংকট তৈরি হয়। এই সংকটকে তথ্যের ভাষায় ইন্টারনাল কলোনিয়ালিজম বা আভ্যন্তরীণ উপনিবেশ কাঠামোর সঙ্গে তুলনা করা হয়। কেন্দ্র সম্পদ ও রাষ্ট্রযন্ত্র নিয়ন্ত্রণ করে আর প্রান্ত থাকে বঞ্চিত। এই ছিল বর্তমান বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের অবস্থা। ভারতের ক্ষেত্রে 1947 থেকে 70 পর্বে মূল ভূমিকা ছিল সীমান্তবর্তী অঞ্চলে শরণার্থী প্রবাহ সামলানো, পূর্ববঙ্গ, পূর্ব পাকিস্তান থেকে আগত মানুষের পুনর্বাসন এবং কূটনৈতিক পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ। এই সময়ে ভারতের নীতিগত অবস্থান ছিল প্রতিবেশীর আভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ না করা, যা আন্তর্জাতিক সম্পর্কের সার্বভৌমত্ব নন ইন্টারফারেন্স নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এবার দ্বিতীয় ধাপে আসি, দমনপীড়ন, শরণার্থী স্রোত, ভারতের হিউম্যানিটেরিয়ান সিকিউরিটির সিদ্ধান্ত। 1971 সালের মার্চ মাসে পাকিস্তানি বাহিনী দমন অভিযান শুরু করে, আর এই দমন অভিযানের নাম ছিল অপারেশন সার্চলাইট। পূর্ব পাকিস্তানে ব্যাপক মানবিক বিপর্যয় তৈরি হয়। ফল হিসাবে কয়েক মাসে প্রায় 10 মিলিয়ন মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। এটি শুধু মানবিক নয়, ভারতের জন্য অর্থনৈতিক, জনস্বাস্থ্য, সীমান্ত নিরাপত্তা, স্থানীয় সামাজিক স্থিতি সব মিলিয়ে মেগা ক্রাইসিস হয়ে দাঁড়ায়। শরণার্থী শিবির, রোগবালাই, খাদ্য, বাসস্থান সব সামলাতে ভারতকে বিপুল ব্যয় ও প্রশাসনিক চাপ নিতে হয়। UNHCR এর রেফারেন্স সহ বিভিন্ন সরকারি আন্তর্জাতিক নথিতে শরণার্থীর সংখ্যা, ক্যাম্পের বিস্তার ও ব্যয়ের ছবি স্পষ্ট। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক পয়েন্ট আছে। ভারতের সিদ্ধান্তকে একসঙ্গে দুইভাবে ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে হিউম্যানিটেরিয়ান ইম্পারেটিভ, গণমানুষকে বাঁচানো, আশ্রয় সহায়তা দেওয়া, আর আরেকটা হচ্ছে রিয়েলিস্ট সিকিউরিটি লজিক, দীর্ঘস্থায়ী শরণার্থীর চাপ ও সীমান্তে অস্থিরতা ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঝুঁকি। তাই সংকট, এই সংকট শুধু ভারতের ভেতরের বিষয় থাকেনি, তা আঞ্চলিক নিরাপত্তার ইস্যু হয়ে দাঁড়ায়। অনেক বিশ্লেষণে এই তত্ত্ব ফুটে উঠেছে।
ভারতের 3 স্তরের অবদান। বাংলাদেশের সৃষ্টির ক্ষেত্রে ভারতবর্ষের 3 স্তরের অবদান ছিল: মানবিক অবদান, গোপন প্রশিক্ষণ, কূটনৈতিক এবং সামরিক। মানবিক ক্ষেত্রে কি করেছিল ভারতবর্ষ এই সময়? মানবিক সহায়তা, শরণার্থী আশ্রয়। ভারত সীমান্ত খুলে দেয় এবং বিভিন্ন রাজ্যে শরণার্থী শিবির স্থাপন করে। বিশেষ করে পূর্বাঞ্চল ও উত্তর পূর্বে এই চাপ তীব্র ছিল। ত্রিপুরা প্রত্যক্ষ ভূমিকা নেয় এই শরণার্থী শিবির স্থাপনের ক্ষেত্রে। ত্রিপুরা ছিল 1971 সালের সবচেয়ে চাপগ্রস্ত রাজ্যগুলির একটি। গবেষণা এবং ডেটা ভিত্তিক সূত্রে দেখা যায়, ডিসেম্বর 1971 সময়কালে ত্রিপুরায় মোট শরণার্থীর সংখ্যা ছিল প্রায় 14 লক্ষের মধ্যে। ক্যাম্প, হোস্ট, ফ্যামিলি সব কিছু মিলিয়ে এমন সংখ্যা ত্রিপুরাকে হিমশিম খাইয়ে দিয়েছিল। এটা রাজ্যের তখনকার জনসংখ্যার তুলনায়ও বেশি ছিল। ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট অনুযায়ী 35 থেকে 40টি শিবির এবং একাধিক মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ শিবির বাংলাদেশের জন্য খুলে দেওয়া হয়েছিল। মুক্তি বাহিনীকে সহায়তা এবং প্রশিক্ষণ, তাছাড়া তাদেরকে লজিস্টিক দিয়ে সহায়তা এই ত্রিপুরা রাজ্য থেকে করা হয়েছিল। বিভিন্ন সূত্রে বলা হয়েছে, ভারত মুক্তিযোদ্ধা বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেয় এবং সীমান্তবর্তী অঞ্চলে প্রতিরোধ গঠনে ভূমিকা গ্রহণ করে। ত্রিপুরার সীমান্ত ঘেঁষা হয়, সেখানে লজিস্টিক, প্রশিক্ষণ ও আশ্রয়ের ভূমিকা আলাদা গুরুত্ব পায়। এটি প্রক্সি সাপোর্ট প্লাস সেফ হ্যাভেনের মডেলের মতো কাজ করে, যা গেরিলা যুদ্ধের ক্লাসিক প্যাটার্ন হয়েছিল এই ত্রিপুরা। কূটনৈতিক প্রস্তুতি ও সামরিক হস্তক্ষেপের ক্ষেত্রেও কিন্তু ভারতবর্ষের যথেষ্ট ভূমিকা ছিল। 1971 সালে আগস্টে ভারত সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অফ কোঅপারেশন 9 আগস্ট 1971 ভারতের কূটনৈতিক অবস্থানকে শক্ত করে। ডিসেম্বর 1971 ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 6 ডিসেম্বর 1971 এই যুদ্ধ পর্বে বড় কূটনৈতিক পদক্ষেপ, যে পদক্ষেপ নিয়েছিল ভারত, এরপর 3 থেকে 16 ডিসেম্বরের মধ্যে যুদ্ধ পরিস্থিতির নির্ণায়ক পর্যায়ে পৌঁছায় এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 1947 থেকে 71 ভারতের অবদানকে শরণার্থী, মানবিক সহায়তা, প্রতিরোধকে সমর্থন, আন্তর্জাতিক কূটনীতি, শেষ পর্যায়ে সামরিক হস্তক্ষেপ, এই 4 স্তরে দেখা সবচেয়ে বেশি তথ্যসম্মত হবে। আগস্ট 2024 থেকে বাংলাদেশে অস্থিরতা, উগ্রবাদী রাজনীতি, সংখ্যালঘু নির্যাতন এবং ভারত বিরোধী কার্যকলাপ। আগস্ট 2024 কি হয়েছে? সরকার পরিবর্তন এবং ক্ষমতার শূন্যতা। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী 2024 সালের আগস্টে যে ছাত্র নেতৃত্বাধীন আন্দোলন এবং সহিংস দমনের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হয় এবং 8 আগস্ট 2024 সালে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি ইন্টারিম সরকার গঠিত হয়। এই ট্রানজিশন পর্বে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ, পুলিশ, রাজনৈতিক প্রতিরোধ এবং রাস্তার শক্তির উত্থান, এসব কারণে আইন শৃঙ্খলা দুর্বল হওয়ার ঝুঁকি বাড়ে। মানবাধিকার সংস্থাগুলো একই সময়ে নিরাপত্তা এবং জবাবদিহি নিয়ে উদ্বেগ তুলে। সংখ্যালঘুর উপর হামলা, এটা বাংলাদেশের একটা প্যাটার্ন হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক টার্নওভার, অস্থিরতা সময়ে সংখ্যালঘুদের উপর হামলার ঝুঁকি বাড়ে। এটি বিশ্লেষকরা একটি চক্রাকার সহিংসতা হিসাবে দেখেন। ক্ষমতার বদল, স্থানীয় ক্ষমতার পুনর্বিন্যাস, জমি সম্পত্তি দখল, প্রতিশোধমূলক হামলা, রাজনৈতিক দায় চাপানো, সংখ্যালঘুরা টার্গেট হচ্ছে। আগস্ট 2024-এর পর থেকে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ঘর বাড়ি, ব্যবসা, উপাসনালয়ে হামলার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং মানবাধিকার সংস্থাগুলিতে আসে। রয়টার্স রিপোর্ট করেছে, অনেক বাড়ি ঘর, ব্যবসা ভাঙচুরের পর কিছু হিন্দু পরিবার ভারতে পালানোর চেষ্টা করছে। আমনেস্টি ইন্টারন্যাশনাল ইন্টারিম সরকারকে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সুরক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে বলেছে। USCIRF এর 2025 ফ্যাক্ট শিটে
ইউএন এর পর্যবেক্ষণ উদ্ধৃতি করে বলা হয়েছে 5 থেকে 15ই আগস্ট 2024 সময়ের মধ্যে হিন্দুদের ঘর, দোকান ও মন্দিরে ওয়াইডস্প্রেড অ্যাটাক চলছে। এই রিপোর্টে আরও বলা হয়েছে নৃশংসভাবে হিন্দুদের হত্যা করা হচ্ছে। ইনসাফিসিয়েন্ট পুলিশ রেসপন্স উদ্বেগের জায়গা ছিল। একই নথিতে এই সময়সীমায় 37টি সহিংস মামলা একটি অনুমানও উল্লেখ করা হয়েছে। এখানে সতর্কতা দরকার। ঘটনার স্কেল নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষ, মিডিয়া অতিরঞ্জিত আন্ডারএস্টিমেট দুই দেখা যায়। আল জাজিরার একটি রিপোর্টে স্থানীয় হিন্দু নাগরিকের বক্তব্য এবং মিডিয়া ন্যারেটিভ বনাম গ্রাউন্ড রিপোর্ট টানাপোড়েনের কথাও চলে আসে। ভারত বিরোধী কার্যকলাপ কেন বাড়ে, কারা ব্যবহার করে এবং কিভাবে করে? আন্তর্জাতিক সম্পর্কের দৃষ্টিতে এটি সিকিউরিটাইজেশন প্রক্রিয়ার আভ্যন্তরীণ সংকটের বাইরে শত্রুর ন্যারেটিভ তৈরি করে জনমতকে ঐক্যবদ্ধ করা, বিরোধীকে বিদেশ ঘেঁষা বলা এবং রাষ্ট্রযন্ত্রের কঠোর বৈধতা দেওয়া। বাংলাদেশের ক্ষমতার ট্রানজিট, নির্বাচন ঘনিয়ে আসা এবং রাজনৈতিক বৈধতার সংকটে ভারতকে ঘিরে সন্দেহ, ক্ষোভ, ষড়যন্ত্র তথ্যের বাজারে বাড়তে পারে এমন বিশ্লেষণ সাম্প্রতিক রিপোর্টে এসেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে এনসিপি এবং জামাতি ইসলাম জাতীয় কিছু শক্তি ভারত বিরোধী ন্যারেটিভকে সামনে ঠেলে দিচ্ছে। এই ক্রাইসিস গ্রুপ ডিসেম্বর 2025 নতুন করে সহিংসতা, কূটনৈতিক স্থাপনার লক্ষ্যবস্তু এবং জীবন্ত মানুষকে পুড়িয়ে দেওয়ার ঘটনাও এসছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে বাংলাদেশের সহিংসতা আবার তীব্র হয়েছে বলে রয়টার্স এবং অন্যান্য রিপোর্ট এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখা যায়। ঢাকা সহ বিভিন্ন শহরে পুলিশ সেনা মোতায়েন, মিডিয়া অফিসে হামলা, ভাঙচুর দৃষ্টান্ত স্থাপন করেছে এই উগ্র মৌলবাদী সংগঠনগুলি। ইন্দো বাংলা কূটনৈতিক উত্তেজনার অংশ হিসাবে রয়টার্স জানিয়েছে, ভারত বাংলাদেশি দূতকে তলব করেছে নিরাপত্তার উদ্বেগের প্রেক্ষিতে। একটা সাধারণ কারখানায় একটা ছেলেকে, দীপু দাসকে তুলে এনে তাকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এই ঘটনা রোমহর্ষকর এবং এই ঘটনা প্রমাণ করে এই আন্দোলনকারীরা কতটুকু বর্বর হতে পারে। এরা ইতিহাসের জ্ঞান রাখে না, দেশের শ্রেষ্ঠত্বের, কৃষ্টির, ঐতিহ্যের প্রতি এদের কোনো নজর নেই। আর তত্ত্বাবধায়ক সরকার বা ইন্টারিম সরকার একটা টার্নিং পয়েন্ট চাইছে। নিজের ছাত্র নেতাদের নিজেই হত্যা করছে, দোষ চাপিয়ে দিচ্ছে বিরোধীদের উপরে। ভারত বিরোধী জিগির তুলে একটা মোমেন্টাম তৈরি করার চেষ্টা করছে, ক্ষমতায় আসার চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে যা হচ্ছে সেটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য খুব বেশি ঝুঁকিপূর্ণ। দ্রব্যমূল্য বৃদ্ধি, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের অবস্থার অবনমন, প্রতিরক্ষার সমস্যা, সার্বিক ক্ষেত্রে বাংলাদেশের জন্য যে চাপ সৃষ্টি হবে সেটা কি বাংলাদেশ সামলাতে পারবে? এবার প্রসঙ্গে আসি, সেভেন সিস্টার দখল করা। সেভেন সিস্টার দখল করার যে জিগির তোলা হচ্ছে এবং ফেক রাজনৈতিক জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করা হচ্ছে, বাস্তবিক ক্ষেত্রে বাংলাদেশ কি সেই পর্যায়ে আছে যে 10 কেজি মাটি ভারতবর্ষের সীমান্ত থেকে তুলে নেওয়ার ক্ষমতা যাদের নেই, তারা স্বপ্ন দেখে সেভেন সিস্টারের, তারা আলটিমেটাম দেয়, ভারতবর্ষ তো তোমাদের সম্পর্কে দাদু হয়। তোমাদের বাপেদের অবস্থা দেখেছো অপারেশন সিন্দুরের সময়, দেখেছো 1947-এ পাকিস্তানের সঙ্গে কাশ্মীরে কি হয়েছে, তোমরা দেখেছো কিছুদিন আগে সিন্দুরে কি হয়েছে, 1965-তে কি হয়েছে, 1971-এ কি হয়েছে, আর বর্তমানে কি হচ্ছে। তাহলে দাদুর দিকে কুরুচিপূর্ণ বাক্য নিয়ে আসবে না, দৃষ্টি নিয়ে আসবে না। আমরা প্রতিবেশী হিসাবে তোমাদের দেশের শান্তি কামনা করি। তোমরা যদি চিকেন নেকের এক্সাম্পল দাও তাহলে সেটাকে
গ্রেটার মেঘালয় করে সেটাকে হাতির নেক বানাতে ভারতবর্ষের 24 ঘন্টার সময় লাগবে না। আর চট্টগ্রামের ভাগ করে গ্রেটার ত্রিপুরা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। তাই নিজের অস্তিত্ব, নিজের ক্ষমতা, নিজের ঐতিহ্য, নিজের ইতিহাস সব কিছুর দিকে দৃষ্টি রেখে, ক্ষমতার দিকে দৃষ্টি রেখে কথা বলতে শিখলে এটা মধ্য এশিয়ার রাজনৈতিক পরিস্থিতির জন্য ভালো, ভারতবর্ষের জন্য ভালো, তোমাদের জন্য ভালো। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।